নমস্কার। আজকে পাথফাইন্ডার স্টুডিওর পক্ষ থেকে আমি সৃজিত ঘোষাল, এখানকার সিনিয়র কেমিস্ট্রি ফ্যাকাল্টি। এবং আজকে আমাদের মাঝে আমরা পেয়েছি অরিন্দম দাশগুপ্ত স্যার, বিবেকানন্দ কলেজ ফর উইমেনের বায়োলজির অধ্যাপক। তো স্যারকে আজকে বিশেষ আমন্ত্রণ আমরা জানিয়েছি এই কারণে যে বিশ্ব জুড়ে রাইট নাও যে ভাইরাসের চর্চা হচ্ছে, HMPV, দ্যাট ইজ হিউম্যান মেটা নিউমো ভাইরাস, সেই ব্যাপারে স্যারের থেকে আমরা যদি কিছু পরামর্শ পাই। তো স্যারকে প্রথমেই একটু জিজ্ঞেস করবো, স্যার ফার্স্ট অফ অল ওয়েলকাম টু দ্য স্টুডিও অফ পাথফাইন্ডার। থ্যাংক ইউ। অনেকদিন পর। এবং আমি আগে এই ভাইরাসটা সম্বন্ধে আপনার থেকে একটা জেনারেল ইন্ট্রোডাকশন জানতে চাইবো অ্যাবাউট HMPV। আমি এইচএমপিভিতে যাওয়ার আগে আমি একটু ভাইরাস সম্পর্কে বলি, কারণ এটা কোনো বায়োলজি ক্লাস না। এখানে আমি চেষ্টা করবো একদম লেম্যান টার্মসে খুব সোজা করে ব্যাপারটাকে তুলে ধরতে, যাতে সবার ক্ষেত্রে এটা স্প্রেড করা যায়। দেখো, ভাইরাস এটা একটা খুব অদ্ভুত, একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার। এটাকে অ্যাকচুয়ালি আমরা একটা পার্টিকেল বা একটা এন্টিটি হিসেবে বলি, স্ট্রিক্টলি আমরা একে লাইফ বা অর্গানিজম বলি না। ওকে। তার কারণটা কি? তার কারণটা খুব মজার। যখন ভাইরাস একটা সেলের বা কোনো একটা লিভিং সিস্টেমের বাইরে থাকে, তখন এটা ইনার্ট বিহেভ করে, লাইক আ নন লিভিং এন্টিটি। ওকে। কিন্তু যখনই সে একটা সেলের অ্যাক্সেস পেয়ে যায় বা কোনো একটা লিভিং সিস্টেমের অ্যাক্সেস পেয়ে যায়, তখন কিন্তু ইট বিহেভস লাইক আ লিভিং বিং। আচ্ছা। সো আমরা এটাকে একটা লিভিং নন লিভিং এর মাঝে একটা কানেক্টিং লিঙ্কও বলতে পারি। এবার এই ভাইরাসের, আমি এইচএমপিভিতে আসার আগে এই ভাইরাসের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য এবং কিছু স্ট্রাকচার সম্পর্কে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। মোস্টলি ভাইরাসে কি থাকে? ভাইরাসের মধ্যে একটা নিউক্লিক অ্যাসিড থাকে। আমি সোজা করে বলি, এটা আমরা সবাই শুনেছি, ডিএনএ বা আরএনএ থাকতে পারে। আচ্ছা। এবার সেই ডিএনএ বা আরএনএ দুটো সুতোও থাকতে পারে, মানে ডাবল স্ট্র্যান্ডেড বলি আমরা, বা একটা সিঙ্গেল সুতোও থাকতে পারে, মানে সিঙ্গেল স্ট্র্যান্ডেড বলি। তাহলে ডিএনএ হতে পারে, আরএনএ হতে পারে, সেটা ডাবল স্ট্র্যান্ডেড হতে পারে, সেটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড হতে পারে। একদম। এবং সেটা করে থাকলো, তার পাশে তার একটা শেল থাকে, একটা প্রোটিনের শেল থাকে, যেটাকে আমরা ক্যাপসিড বলছি। আচ্ছা। এবার এই ক্যাপসিডটাও আবার ইন্ডিভিজুয়াল প্রোটিন ইউনিটস দিয়ে তৈরি হয়, সাব ইউনিটস দিয়ে, যাদেরকে আবার ক্যাপসোমিয়ার বলি। এবং এরা সেলফ অ্যাসেম্বল করে ভাইরাস পার্টিকেলটা তৈরি করলো। ওকে। কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে আবার দেখা যায় যে এর বাইরেও আবার একটা লিপিড আর প্রোটিনের তৈরি একটা এনভেলপ থাকে। আমরা যে এইচএমপিভির কথা বলছি, সেটা কিন্তু ওরকম একটা এনভেলপ যুক্ত ভাইরাস। আচ্ছা। লিপিড এবং তাদের একটা প্রোটিন, সেটাকে গ্লাইকোপ্রোটিন বলে, সেটা দিয়ে তৈরি। বাকি ক্যাপসিড এবং তার মধ্যে নিউক্লিক অ্যাসিডটা আছে। এবারে প্রশ্ন হচ্ছে যে নিউক্লিক অ্যাসিডটা এইচএমপিভির ক্ষেত্রে কি আছে? সেটা হলো একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ, একটা আরএনএ যেটা একটা সুতো। ওকে। এটা আছে। এবার জেনারেলি ভাইরাস কিভাবে এফেক্ট করে, আমি একদম সোজা করে একটা তোমাকে বোঝাচ্ছি। একটা ভাইরাস বডির বাইরে থাকলে, সেলের বাইরে থাকলে কি করছে? সে তো একটা নন লিভিং এন্টিটি। সে যখনই একটা সেল পেয়ে গেল, সেলের মধ্যে ঢুকলো এবং সেলের পুরো মেশিনারিটাকে ও হাইজ্যাক করে নেবে। আচ্ছা। ঠিক আছে, সেলের কাজ ওখানে কমে গেল, কারণ সেলের মেশিনারিটা আমি হাইজ্যাক করে নিলাম। এবারে আমার যে আরএনএ বা ডিএনএ আছে, তাতে যে জিনস গুলো আছে, সেগুলো থেকে আমি প্রোটিন তৈরি করব এবং আমি আমার বডি পার্টটাকে অ্যাসেম্বল করব। আমি আমার বডি পার্ট গঠন করছি। ও সেই জন্যই ঢুকেছে, আচ্ছা। নিজের থেকে পারে না। আচ্ছা। এবারে এবং স্যার, ও ঢোকার পর তার মানে সেলের মানে ধীরে ধীরে কাজ করার ক্ষমতাটাও কমিয়ে দেবে, কারণ সেল যেগুলো নিয়ে কাজ করে আমি তো সেগুলোকেই নিয়ে নিলাম, নিয়ে আমি নিজের কাজে লাগিয়ে দিলাম। একদম। ঠিক আছে। এবারে আমি তো বডি পার্ট তৈরি করলাম, মাল্টিপ্লাই করলাম, প্রচুর সংখ্যায় বাড়লাম। বেড়ে কি করবো? আমাকে তো আরেকটা সেলে যেতে হবে। তো আমি সেলটাকে লাইসিস করে, মানে সেলটাকে রাপচার করে ফাটিয়ে আমি আরো 10টা সেল, 100টা সেল, 1000টা সেলকে ইনফেক্ট করলাম। তাহলে এইভাবে ভাইরাসটা কি করছে? ছড়াচ্ছে। এটা হচ্ছে নর্মালি খুব সোজা ভাবে ভাইরাস কিভাবে ইনফেক্ট করে বা তার লাইফ সাইকেলটা হচ্ছে এইটা। এইবারে যদি আমরা এই ভাইরাসের ক্ষেত্রে আসি, এই ভাইরাসের ক্ষেত্রে আমি কি বললাম যে এটা একটা এনভেলপড ভাইরাস এবং তার মধ্যে একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ, যেটা একটা, মানে আমি একদম খুব সাইন্টিফিক জার্গনে যাব না, বাট একটা সিম্পল জিনিস, এটাকে বলা হয় নেগেটিভ স্ট্র্যান্ড আরএনএ। একটু বলি, একটা লাইন বলি। পজিটিভ স্ট্র্যান্ড আরএনএ মানে হচ্ছে যে আরএনএটা এমআরএনএ এর কনফিগারেশনের সাথে সেম, আর নেগেটিভ স্ট্র্যান্ড হচ্ছে যে আরএনএটা এমআরএনএ এর কমপ্লিমেন্টারি বা অপোজিট কনফিগারেশনে আছে। তাহলে এটা হচ্ছে সেরকমই একটা নেগেটিভ স্ট্র্যান্ড। বাট লেটস কিপ দ্যাট অ্যাসাইড, এটাকে এই ভিতরে আমরা এখন ঢুকে আমাদের লাভ। নিশ্চয়ই। সো এই ভাইরাসটা, সো এটা হচ্ছে মোরাললেস, এটা হচ্ছে ভাইরাসের গঠন এবং এইটা হচ্ছে ভাইরাসের নিউক্লিক অ্যাসিড। এবং রিসেন্টলি দেখা যাচ্ছে চায়না থেকে এসছে,
কিন্তু এর ডিসকভারিটা, হ্যাঁ এর অ্যাকচুয়াল স্যার ডিসকভারিটা মানে সেটা কি জাস্ট এখনই, নাকি এটা আগেও এই ভাইরাস দেখা গেছে? দেখো, যদি রেকর্ডেড কেস ভাবি, না রেকর্ডেড কেস যদি ভাবি, তাহলে এটা 2001-এ হুম। নেদারল্যান্ডে অফিসিয়ালি রেকর্ডেড হয়েছে প্রথম কেস। এইচএমপিভি। এইচএমপিভি উইন্টারে, নেদারল্যান্ডের উইন্টারে এটা 2001 এই সময় প্রথম। বাট এখানে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, যে ওই সময় নেদারল্যান্ডে পাওয়া গেছে মানে তার অরিজিনটাও ওই সময় সেটা নাও হতে পারে, হয়তো মিলিয়নস অফ ইয়ার্স ধরে সে আছে। নিশ্চয়ই, 100 বার। কিন্তু যেহেতু এর সিমটমস গুলো খুব ফেটাল নয়, হুম। সো এটা নর্মাল ইনফ্লুয়েঞ্জা ফ্লু এর মতো সিমটমস, ওটা নেগলেক্টেড, ইগনোর থেকেছে। হয়তো তার ক্যারেক্টারাইজেশন, ডিসকভারি, এবং দেখো আমাকে একটা ভাইরাসকে ডিসকভার করতে গেলে, তাকে ক্যারেক্টারাইজ করতে গেলে আমার একটা হাই পাওয়ারফুল মাইক্রোস্কোপ বা আমার একটা ইলেকট্রন মাইক্রোস্কোপের দরকার, যেটাও অনেক পরে বেরিয়ে এসছে। 100 বার। সো এটা আমি মনে করি বহু দিন এবং বহু শতক এবং মানে মিলিয়নস অফ ইয়ার্স ধরে মেবি এটা আছে। অফিসিয়াল রেকর্ডেড ডিসকভারি আমরা যদি দেখি, তাহলে এটা 2001 বা 2000 নেদারল্যান্ডসে প্রথম হয়, এবং তার পিঠোপিঠি অস্ট্রেলিয়াতে, ইফ আই এম নট রং, অস্ট্রেলিয়াতেও এটা কিন্তু ওই সময়তেই ডিটেক্টেড হয়। এখন রিসেন্টলি আবার এপিসেন্টারটা আমি ধরতে পারি চায়না। স্যার, এই যে একটা কথা আপনি বললেন যে নেদারল্যান্ডসে উইন্টারে ধরা পড়েছে, মানে এটা কি মানে মানে কোনো একটা পার্টিকুলার সিজনে কি ভাইরাসের প্রবণতাটা ছড়ানোর আরো বেশি বাড়ে? দেখো, এইটা তো হয়, কিন্তু আমরা যখন দেখি যে ধরো ইনফ্লুয়েঞ্জা, ফ্লু, এইগুলো মোস্টলি আমাদের কিন্তু উইন্টারই মোস্টলি এরা একটু বেশি অ্যাক্টিভ হয়। আচ্ছা। সো এমন নয় যে সামারে এরা নেই বা সামারে এরা থাকবে না। এদের একটু প্যাথোজেনিসিটিটা, মানে এদের ইনফেকশনের রেটটা একটু উইন্টারের ক্ষেত্রে একটু দেখা যায়, যে একটু বেড়ে যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখি একটু বেশি। তাহলে স্যার এর পরের প্রশ্নে একটু আসি, যে এই ভাইরাস কিভাবে ট্রান্সমিটেড হচ্ছে, মানে সেটার কি কোনো রেকর্ড? দেখো, একটা খুব মজার জিনিস, যে আমরা কোভিড কে ফেস করে এসেছি, মানে আমরা অস্ট্রেলিয়ান পিচে খেলে এসেছি। একদম। এইবারে এটা কিন্তু কম্পারেটিভলি একটা সোজা পিচ। নিশ্চয়ই। সো কোভিডের সময় আমরা কিন্তু একদম রেডি ছিলাম না কোভিডকে ট্যাকল করতে, বাট আমরা ওখান থেকে শিখেছি। মোস্টলি আমি ধরে নিচ্ছি যে এটা কোভিডের মতোই আচরণ করে, ধরে নাও, ঠিক আছে? সো কোভিড কিভাবে ট্রান্সমিটেড হতো? কোভিড ট্রান্সমিটেড যেভাবে হতো ধরে নিই সেটা এরকম একইভাবে হচ্ছে। যেমন ধরো, মোস্টলি আমরা বলি এয়ারবর্ন বা ড্রপলেট ইনফেকশন, আমরা এটাকে বায়োলজিক্যালি বলি। ড্রপলেট মানে হচ্ছে স্নিজিং, কাফিং, তার থেকে যে ড্রপলেট স্পুটাম বের হচ্ছে, এইখান থেকে কি হবে, এখান থেকে কাছাকাছি যদি কেউ থাকে তাহলে সে পিক আপ করে নিচ্ছে থ্রু এয়ার। একদম। তাছাড়াও কি হতে পারে, সারফেস হতে পারে, মানে ধরো আমি স্পিড করলাম কোথাও, সারফেসে সেই জীবাণুটা থেকে গেল, সেখানে আমি টাচ করলাম, সেখান থেকে আমি মুখে বা নাকে হাত দিলাম, সেখান থেকেও কিন্তু এই সারফেস কন্টামিনেশন থেকেও কিন্তু এটা বডির মধ্যে চলে আসতে পারে। সো মোস্টলি এয়ারবর্ন বা ড্রপলেট, বাট আমরা সারফেসটাকেও কিন্তু আমাদের মাথায় রাখবো, সেখান থেকে কিন্তু এরা ঢুকে আসে। সো এটা ধরো তোমার, এটা তো বডির মধ্যে কিভাবে ঢুকছে বা সেখান থেকে আমি কিভাবে অন্যের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। একদম। সো এই ভাইরাস কিন্তু চেষ্টা করে, এই ধরনের ভাইরাস ডেনসিটি অফ পপুলেশন যেখানে অনেক বেশি, সেখানে অনেক বেশি ছড়াতে এরা অনেক বেশি স্বচ্ছন্দ ফিল করে। স্বাভাবিক ব্যাপার। আর স্যার, মানে তাহলে কি, যেহেতু এখন কেসেস দেখা যাচ্ছে রিসেন্টলি যে ইন্ডিয়াতেও পাওয়া গেছে, ব্যাঙ্গালোরেও কেস ডিটেক্টেড হয়েছে, তাহলে কি আমাদের আবার, যেমন ঠিক আমরা কোভিডকে আপনি বললেন যে অস্ট্রেলিয়ান পিচে ফেস করে এসেছি, তো সুতরাং এটা আমাদের জন্য ইজি পিচ, বাট স্টিল আমাদের কি আবার একটু ধীরে ধীরে স্যানিটাইজার ইউজ বা নানানভাবে মাস্ক পরা, প্রিকশন নেওয়া, সেগুলো কি আবার মানুষের চালু করে দেওয়া উচিত? দেখো, এটা তো বলার অপেক্ষা লাগে না, তার কারণ আমরা যেহেতু এটা জানি যে কি হয়েছে, সো এটা আমরা আর কারোকে বলার দরকার নেই, আমাদের শেখানোর দরকার নেই, আমরা অলরেডি শিখে এসেছি। নিশ্চয়ই। সো এখানে আমাদের যেটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে একটা রেসপিরেটরি এটিকেট মেনটেন করতে হবে, মানে ধরো মাস্ক পরা, যেটা তুমি বললে, স্যানিটাইজার ইউজ করা, একটা পার্সোনাল হাইজিন, সবসময় নিজেকে পরিষ্কার রাখা, এবং আমি রাস্তাঘাটে স্পিড করব না, আমি ফর স্নিজিং, কাফিং আমরা একটু মুখটাকে ক্লোজ করে নেব, এবং আমরা চেষ্টা করব যদি একটু ভিড়টা অ্যাভয়েড করা যায়। বাট এখানে একটা কথা, দেখো, ভিড় অ্যাভয়েড করা মানেই আমাকে লোকাল ট্রেনে চড়তেই হবে, এত মানুষ কিভাবে যাবে, মেট্রোতে উঠতেই হবে। নিশ্চয়ই। তো সেখানে আমি ওইটাকে হয়তো আমি বলতে পারি না যে তুমি মেট্রোয় উঠো না বা লোকাল ট্রেনে যেও না, তবে আমি যেটা করতে পারি, আমার হাতে যেটা আছে, আমি আমার হাইজিনটা মেনটেন করবো। আমি চাইবো না যে আমার কাছে, আমি যদি ইনফেক্টেড হই, আমার থেকে তোমার মধ্যে ছড়াক। সো এই অ্যাওয়ারনেস যদি চলে আসে, দেখবে প্রথম থেকেই আমরা এটাকে কমব্যাট করতেই পারবো। নিশ্চয়ই। আর স্যার, এই ভাইরাসের অ্যাকচুয়াল সিমটমস কি কি? দেখো, আবার বলি, লাইক ইনফ্লুয়েঞ্জা ফ্লু, নর্মাল সিমটমস মানে আমাদের ইনফ্লুয়েঞ্জা ফ্লু হলে কি হয়, আমাদের কোল্ড অ্যান্ড কাফ, একটু ফিভারিশ হলো, একটু গলা ব্যথা হলো, সোর থ্রোট বলা হয়, বা একটু ব্রঙ্কাইটিস, ফ্যারিনজাইটিস, অনেক সময় না একটা
বাচ্চাদের ক্ষেত্রেও দেখা গেছে একটা উইজিং সাউন্ড হয়, যেটা স্টেথোস্কোপ দিলে আরো বেশি ভালো বোঝা যায়, বাট এই উইজিং সাউন্ডটা আরো অনেক, মানে এটা একটা কনফার্মেটরি সিমটম আমি বলবো না, কারণ এটা অনেক ক্ষেত্রেই ভাইরাল ইনফেকশনে হয়ে থাকে, বাট এই ক্ষেত্রেও হয়। আর তাছাড়াও তোমার একটা ধরো একটা নিঃশ্বাস নিতে একটা কষ্ট, একটা শর্টনেস অফ ব্রেথ হলো। এবং বাচ্চাদের ক্ষেত্রে ব্রঙ্কিওলাইটিস বলে একটা ব্যাপার আছে। লাইটিস কথা মানে আইটিস কথাটা যেখানে থাকবে, তার মানে দ্যাট ইজ অ্যান ইনফ্ল্যামেশন। সো ব্রঙ্কিওলস থাকে আমাদের, ব্রঙ্কিওলস হচ্ছে আমাদের খুব ন্যারো একটা এয়ারওয়ে যেটা লাংস অব্দি যায়, আচ্ছা, তার একটা ইনফ্ল্যামেশন হয়ে যায়, তার একটা সোয়েলিং হয়ে যায়, এবং কি হয় আমাদের যে মিউকাস তৈরি হয়, সেই মিউকাস কি হয় প্যাসেজটাকে আরো ব্লক করে দেয়। সো সোয়েলিং হলো, প্যাসেজটা ব্লক হয়ে গেল, সো এটাকেই ব্রঙ্কিওলাইটিস বলা হচ্ছে। এটা বাচ্চাদের ক্ষেত্রে খুব দেখা যায়, এবং এটার থেকেও তোমার শর্টনেস অফ ব্রেথ এগুলো কিন্তু আসে। সো জেনারেলি ফ্লু বা ইনফ্লুয়েঞ্জার যে সিমটম ছিল, বা আমরা কোভিডের যেরকম সিমটম ছিল, মোস্টলি সেটা কিন্তু মাইল্ড ফর্মে, অনেকটা মাইল্ডার। একদম। তাহলে স্যার এই বাচ্চাদের কথা বলতেই আরেকটা প্রশ্ন মাথায় আসছে যে এই ভাইরাসটা কোন ধরনের জেনারেশনকে বা মানুষকে এফেক্ট করতে পারে? দেখো, বাচ্চাদের ক্ষেত্রে এটা তো একটা কেয়ারফুল থাকতেই হবে, এটা বললাম। তাছাড়া এল্ডাররাও কেয়ারফুল থাকতে হবে, বা ধরো যারা প্রেগনেন্ট উইমেন তাদের ক্ষেত্রেও খুব কেয়ারফুল থাকতে হবে, চান্সেস আর ভেরি হাই। আমরা একটা টার্ম ইউজ করি, ইমিউনো কম্প্রোমাইজড পার্সন। ইমিউনো কম্প্রোমাইজড পার্সন মানে ধরো যাদের ক্ষেত্রে শুরু থেকে যাদের একটা অ্যাস্থমার প্রবলেম আছে, বা ধরো কিছু অটো ইমিউন ডিজিজ আছে, সো বা অ্যালার্জি আছে, সো এদের ক্ষেত্রেও দেখা যায় যে সিমটমটা অন্যদের থেকে একটু বেশি হয়। সো এরা বিশেষ করে মানে বাচ্চারা, বয়স্করা, একটু ইমিউনো কম্প্রোমাইজড যারা, এবং প্রেগনেন্ট উইমেন, মোটামুটি এদেরকে একটু কেয়ারফুল থাকলে আমার মনে হয় অসুবিধা হওয়ার কথা। আচ্ছা স্যার, তাহলে এর যে ডায়াগনোসিস এই মুহূর্তে যে কিভাবে ডায়াগনোসিস করা হচ্ছে, মানে সেটার ব্যাপারে যদি কিছু বলেন স্যার। দেখো, প্রথম কথা হচ্ছে যে এই যে সিমটম গুলো বললাম, এটাই তোমার প্রথমে একটা ফ্ল্যাগ তুলে ধরছে। একদম। সেকেন্ড হচ্ছে, এটা কোভিডের ক্ষেত্রেও, এটা যেহেতু একটা আরএনএ ভাইরাস না, সো হ্যাঁ। এটার বেস্ট ডায়াগনস্টিক প্রসিডিওর বা টেকনিক হচ্ছে আরটিপিসিআর, মানে এটা রিভার্স ট্রান্সক্রিপশন পিসিআর বলে। সেখান থেকে বেস্ট পসিবল ওয়েতে এটা ডায়াগনোসিস হয়ে যাবে যে ওয়েদার এই ভাইরাসটা আমাদের ইনফেক্ট করেছে না করেনি। সো সিমটমস প্রথম কথা। আর প্রথমেই বলে দিই, দেখো আমি ডক্টর নই, সো যখনই কোনো সিমটম আসবে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট গো অ্যান্ড কনসাল্ট ইউর ডক্টর, দে আর দ্য বেস্ট জাজেস। একদম। বাট আমি যদি ইনিশিয়ালি বুঝে যাই যে আচ্ছা এইগুলো সিমটমস মোস্টলি, তখন আমি তাহলে কি করব, আমি পৌঁছে যেতে পারি কোথায়, পৌঁছে যেতে পারি আমি ডাক্তারদের কাছে। ঠিক আছে, এবং সেটা আমাদের যেতেই ব্যাপারটা না রেখে, না যদি আমরা ইনস্ট্যান্টলি, যেমন আমরা কোভিডের ক্ষেত্রে প্রথমবার কমব্যাট করতে গিয়ে দেখেছি যে অনেক মানুষ ভেবেছে যে না ঠিক আছে একটু কাশি হচ্ছে, হ্যাঁ, কিন্তু এইটা যেহেতু আমরা একবার শিক্ষা গ্রহণ করে ফেলেছি, তাহলে নিশ্চয়ই ইনিশিয়াল কোনো সিমটমস পেলেই আমাদেরকে ইমিডিয়েট আগে ডক্টর কনসাল্ট করে নেব। আর এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কোভিডের ক্ষেত্রে না ইনকিউবেশন পিরিয়ডটা ভাইরাসের ক্ষেত্রে একটু বড় ছিল, মানে ধরো 7 থেকে 14 দিন মতো একটা ইনকিউবেশন পিরিয়ড ছিল। হ্যাঁ, একদম। এর ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ডটা কম, মানে মোটামুটি 3 থেকে 5 দিন 7 দিনের মধ্যে, মানে ইনকিউবেশন পিরিয়ডটা আমি সোজা করে যদি সবার জন্য বলি যে the duration of the gap between the entry of the virus and the appearance of the first symptom. ওকে। এবার এইটা যদি দীর্ঘায়িত হয়ে যায়, 14 দিন পরে আমার সিমটম আসছে, তাহলে এই 14 দিন তো বসে নেই, ও তো মাল্টিপ্লাই করে গেছে, 100 বার, তাহলে ওটা হাতের বাইরে চলে যেতে পারে। সো আমার যদি আর্লি সিমটম দেয়, সো সিমটম দেওয়াটা কিন্তু খুব ভালো জিনিস। যে আর্লি সিমটম দেবে আমি অ্যাওয়্যার হয়ে যাবো, তাহলে আমার ট্রিটমেন্ট বা প্রিভেনশনটাও তাড়াতাড়ি শুরু হবে। একদম। সো এইটা একটা সুবিধে যে এর ক্ষেত্রে কিন্তু তোমার ইনকিউবেশন পিরিয়ডটা কম। আরেকটা টার্ম ইউজ করা হয় আর নট, কোভিড এর ক্ষেত্রে খুব ইউজ করা হয়েছিল। আর নট ভ্যালুটা হচ্ছে সিম্পলি একজনের থেকে কজনের মধ্যে ছড়াতে পারে, সেটাও কিন্তু কোভিড এর ভাইরাস, ওটা হচ্ছিল আমাদের সার্স কোভ-2 ভাইরাস। সেই ক্ষেত্রে কিন্তু ওই আর নটটাও অনেকটাই বেড়ে গেছিল, মানে ধরো 5-6 হয়ে গেছিল। এর ক্ষেত্রে এখন অব্দি ইফ আই এম নট রং, আর নটটা মোটামুটি 2.5 থেকে 3 এর মধ্যে আছে, মানে একজনের থেকে ম্যাক্সিমাম হয়তো 3 জনের মধ্যে ছড়াতে পারে। আর আপনার কথাতেই একটু আসি, একটু সবাই নিশ্চয়ই জানতে চাইবে এই ব্যাপারটা যে ট্রিটমেন্ট অ্যান্ড প্রিভেনশন, যে এই ভাইরাসটাকে আমরা কিভাবে ট্রিটমেন্ট মানে আমাদের করতে পারি এবং সেটাকে প্রিভেন্টও কি করে করতে পারি। রাইট, এটা খুব ইম্পর্টেন্ট, এটা হয়তো সব থেকে ইম্পর্টেন্ট আমাদের এই ডিসকাশন। দেখো, ট্রিটমেন্ট বলতে না, ভাইরাসের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভাইরাসের অ্যাজ সাচ তেমন ট্রিটমেন্ট নেই, মানে অ্যান্টিভাইরালস নেই, কাজ করে না তেমন ভাবে, ভ্যাকসিনস নেই, ড্রাগস নেই। সো এখানে না আমরা বলবো যে
ট্রিটমেন্ট ইজ বেটার দেন কিওর। এই ক্ষেত্রে আমাকে প্রিভেনশন ইজ বেটার Prevention দেন is কিওর better এখানে। than cure. সো এখানে আমাকে প্রিভেনশনের উপরে বেশি আমাদের ফোকাস হতে হবে। হুম, মানে আমি কিভাবে প্রিভেন্ট করবো, যেগুলো আমি বললাম যে পার্সোনাল হাইজিন বলো হুম। বা একটা রেসপিরেটরি এটিকেটস বললাম, সেগুলো তো মেনটেন আমাদের করতেই হবে। বাট আবার বলছি, যখনই কোনো সিমটমস আসবে, গো অ্যান্ড ভিজিট ইওর ডক্টর। ওরাই শেষ কথা, ওরাই তোমাদের বাঁচাবে। আর দেখো, ধরো ফর এক্সাম্পল, এই ভাইরাসের নামটার মধ্যে দেখো একটা অদ্ভুত জিনিস লুকিয়ে আছে, মেটা নিউমো ভাইরাস। নিউমোনিয়া কথাটা লুকিয়ে আছে। তো একদম। নিউমোনিয়া কিন্তু ভাইরাস কজ করে না, সেটা ব্যাকটেরিয়া কজ করে। তার মানে ইন সাম কেসেস দিস ভাইরাস মে ইনস্টিগেট নিউমোনিয়া। ওকে। ঠিক আছে, মানে ওরা ঢুকে, ওরাই অপরচুনিস্টিক কিছু ব্যাকটেরিয়া আছে যাদের জন্য ওয়েটা ক্লিয়ার করে দেয়। সো তারা ঢুকে এবার নিউমোনিয়া কজও করতে পারে ইন এক্সট্রিম কেসেস। সো নিউমোনিয়া হলে ইউ হ্যাভ টু গো ফর অ্যান্টিবায়োটিক্স, তার কারণ এটা ব্যাকটেরিয়াল ডিজিজ, কিছু করার নেই। তাছাড়া যেটা মোস্টলি প্রিভেন্টিভ মেজার, সেটা হচ্ছে তোমাকে প্রচুর রেস্ট নিতে হবে। মানে ট্রিটমেন্টের মধ্যে এটা বলতে পারি, প্রচুর রেস্ট নিতে হবে, প্রচুর ফ্লুইড ইনটেক করতে হবে। মানে সেটা জল হোক, ডাবের জল হোক, ফলের রস হোক, প্রচুর ফ্লুইড, মানে নিজেকে রিহাইড্রেটেড রাখতে হবে, নিজেকে হাইড্রেট, বারবার রিহাইড্রেট করতে হবে, নিজেকে হাইড্রেটেড রাখতে হবে। তার সাথে যদি জ্বর আসে, তাহলে আমাদের একটাই রেফিউজ, বেস্ট পসিবল ওয়ে হচ্ছে গো ফর প্যারাসিটামলস। আর যদি এক্সট্রিম কেসে আমার মনে হয় যে যদি নিউমোনিয়ার দিকে চলে যায়, তাহলে তো অ্যান্টিবায়োটিক দিতেই হবে। বাট হ্যাভিং সেড দ্যাট, ডক্টররা এটাতে খুব ভালো করে গাইড করে দেবে। সো আমার মনে হয় এক্ষুনি ভয়ের মারাত্মক কিছু কারণ নেই। বাট এই ক্ষেত্রে সৃজিত একটা কথা আমার মনে হয় বলা উচিত, সেটা হলো, দেখো, ডোন্ট কোট মি অন দিস, আমার কাছে এভিডেন্স নেই, বাট এই ধরনের যেটা ধরো 2000-এ পাওয়া গেছিল, আমি জানি না, বাট এভলিউশন বা বিবর্তন, এভলিউশন বলে তো একটা ব্যাপার আছে। ধরো নেচার বা ন্যাচারাল সিলেকশন, মনে রাখবে, একদম আনবায়াসড। তারা দেখে না যে আমাকে হিউম্যানকে প্রোটেক্ট করতে হবে, বাকি সবাইকে আমাদের এক্সটিংক্ট করে দিতে হবে, সেটা তো কখনোই দেখে না। সবার উপরে সে ইকুয়ালি কাজ করছে। সো কোনোভাবে যদি এটা দেখা গেল বা জানা গেল যে কোনোভাবে এদের কোনো একটা জিনে কোনো একটা মিউটেশন, একটা সিম্পল যদি পয়েন্ট মিউটেশনও এসে যায়, এবং তার থেকে যদি তাদের জিনটা, যে জিন, মানে এদের দেখা, আমি বলেছিলাম যে এরা হচ্ছে একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ, মোটামুটি একটা 13 কেবি মতো আরএনএ, এবং সেখান থেকে এরা 9টা মতো প্রোটিন তৈরি করতে পারে। 9টা মতো প্রোটিন তৈরি করতে পারে, যেটা দিয়ে ওরা নিজের বডিটাকে আবার রিসিনথেসাইজ করে। ওকে। বিভিন্ন ধরনের প্রোটিন আছে, সেই প্রোটিনের নামে আমি আসছি না, বাট বিভিন্ন ধরনের প্রোটিন যেটা ওদের বডিটাকে রিসিনথেসিস এবং ইনফেকশনও হেল্প করবে। ঠিক আছে, এবার এই কোনো প্রোটিনের মধ্যে যদি একটা বা দুটো অ্যামাইনো অ্যাসিডও চেঞ্জ হয়ে যায় এভলিউশনের জন্য, ন্যাচারাল সিলেকশনের জন্য, আমাদের এন্টায়ার ইমিউন সিস্টেম উইল ফল অ্যাপার্ট, চিনতেই পারবে না। তখন খেলাটা হয়তো একটু চেঞ্জ হয়ে যাবে। সো এখনো অব্দি এভিডেন্স নেই যে এটা কি সেই পুরনো, মানে যেমন বইয়ের ক্ষেত্রে হয় নতুন নতুন এডিশন বেরোয়, সো এটা কি সেই পুরনো এডিশনেরই ভাইরাস, নাকি এটা আপডেটেড এডিশনের ভাইরাস হয়ে এসছে, সেটা জানা নেই। যদি সেটা ধরা পড়ে, তাহলে হয়তো আরো একটু বেশি কেয়ারফুল থাকতে হবে। এখানে দেখো, সরকারকে, প্রশাসনকেও একটা পার্ট, যদি সেই জায়গায় চলে যায়, আমি বলছি না যে এটা চেঞ্জ হয়েছে, মিউটেটেড ফর্মে আছে, বা যদি বোঝা যায় যে এটা মিউটেটেড হয়েছে বা চেঞ্জ হয়েছে, তখন তার প্রিকশনারি মেজার্স কিন্তু উইল বি লিটল বিট ডিফারেন্ট। আর দেখো, সামনেই, এটাও আমার মনে হচ্ছিল যে সামনেই দেখো 14th জানুয়ারি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ডে, গঙ্গাসাগর আছে, নিশ্চয়ই মকর সংক্রান্তি আছে, মানে ওখানে যেটা ভাইরাস চাইছে তার তীর্থক্ষেত্র হয়ে যাবে ওটা, একদম। মানে এত সমাগম হবে, এত ডেন্সিটি বাড়বে। সো আমার তো মনে হয় যে মকর সংক্রান্তির পরে দেখা যাবে ইনসিডেন্সটা অনেক বেড়ে গেছে, বাড়ছে। তো সেই জায়গাও যদি আমরা একটুখানি সরকার থেকে যদি একটু কিছু বিবেচনা করে, বা কিছু যেটা আপনি বললেন যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, একদম, কারণ আমাদেরকে সবাইকেই সচেতন হতেই হবে। ওই সময়টা কিন্তু ছড়াবে, ওই সময়টা ছড়াবে। সো যদি মিউটেটেড, আমরা ধরে নিচ্ছি মিউটেটেড হয়নি, লেটস হোপ ফর দ্য বেস্ট, এটাও দিস সেল পাস, এটাও পাস করে যাবে, এবং ঘাবড়াবো না, উই শুড নট প্যানিক, কারণ প্যানিক করে তো কোনো লাভ নেই, এবং আমরা শিখে এসেছি। সো আমরা এখন অনেক বেশি অ্যাওয়্যার, অনেক বেশি সচেতন। নিশ্চয়ই সো এটাকে আমরা নিশ্চয়ই ওভারকাম করে যাব। এবং স্যারের কথাতেই লাস্ট কথা দিয়ে আমরা শেষ করব আজকের সেশন, যে আমরা সবাই জানি যে রাইজ অ্যান্ড ফল ইজ অ্যান ইনএভিটেবল ল অফ নেচার, অ্যান্ড যেমন করোনা ভাইরাসও ওয়াজ নট অ্যান এক্সেপশন টু দিস ল। আমরা নিশ্চয়ই দেখব যে HMPV ভাইরাসও নিশ্চয়ই আমরা একে কমব্যাট করে আমরা আরো সুন্দর পৃথিবীতে এগিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ অল। এবং সবাই আজকে আমাদের সেশনটা যারা যারা শুনলেন, প্লিজ
অবশ্যই আপনাদের প্রতিবেশী, আপনাদের পারিপার্শ্বিক সকলকেই ব্যাপারটা ছড়ান। বিকজ আবারও স্যারের কথাতেই ফিরে আসি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।